সংগঠনের মানে FDPMC মানে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি। এই FDPMCর প্রথম রাজ্য সম্মেলনে মঞ্চে উপবিষ্ট অবশিষ্ট সভাপতি মণ্ডলীর সদস্যরা যারা রয়েছেন, শ্রদ্ধেয় সঞ্জয় পাল, শ্রদ্ধেয় জয়ন্ত ভট্টাচার্য, বন্ধুবর প্রণব সরকার, অতিথি হিসেবে উপস্থিত আছেন এ রাজ্যে দীর্ঘদিনের পোড় খাওয়া সাংবাদিক সম্পাদক প্রিয়ব্রত তলাপাত্র মহোদয়, উপস্থিত আছেন আমাদের বন্ধু প্রতিম সংগঠন হকার্স ইউনিয়ন, যারা প্রতিদিন প্রভাতে সংবাদপত্র রাজ্যের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন। সেই সংগঠনের নেতৃত্ব দীপক বড়োজ আমরা প্রতিনিধি হিসেবে নয়, আমরা আমন্ত্রণ জানিয়েছি গেস্ট হিসেবে। মঞ্চে উপবিষ্ট মাইনরিটিস কমিটির বন্ধুরা এবং মঞ্চের সামনে এই ঐতিহাসিক সংবাদ জগতের সংগঠন FDPMCর প্রথম রাজ্য সম্মেলনের প্রতিনিধিরা যারা বিভিন্ন জেলা থেকে এসছেন, বিভিন্ন মহকুমা থেকে এসছেন, আপনাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে উষ্ণ অভিবাদন জানাচ্ছি। এখন পর্যন্ত প্রণববাবু বলেছেন এই মুহূর্তের যে খবর আসলো 450 রেজিস্ট্রেশন হয়েছে ইতিমধ্যেই। আমাদের কাছে এই মুহূর্তে খবর এসছে উদয়পুর থেকে 40 জন তারা রওনা হয়েছে, রাস্তায় আছেন। বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে এখনো রাস্তায় আছেন, এসে পৌঁছতে পারেননি, সেই সংখ্যাটা ধরলে 500-র উপর যাবে। ত্রিপুরা রাজ্যের সংবাদ জগতের ইতিহাসে এরকম কনফারেন্স এর আগে কোনোদিন হয়। এবার কনফারেন্সটা কেন? প্রথমত বিষয় হচ্ছে, আপনারা যারা আছেন বা রাজ্যের মানুষ যারা আছেন, FDPMC নাম 3-4 মাস আগেও শুনেননি। হঠাৎ করে FDPMC কেন? কারণ আমরা সবাই মিলে এমন একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম যেই সংগঠনটা তৈরি করেছিলেন প্রয়াত শ্রদ্ধেয় ভূপেন দত্ত ভৌমিক মহোদয়, যার নামে আমরা আজকের সম্মেলনের মঞ্চ নামাঙ্কিত করেছি, যার চেয়ারম্যান ছিলেন আজকে যিনি বসে আছেন মঞ্চে প্রিয়ব্রত তলাপাত্র, ওনার শ্রদ্ধেয় পিতা কমলারঞ্জন তলাপাত্র। সম্পাদক ছিলেন প্রণব সরকার, জয়ন্ত ভট্টাচার্য। কিন্তু কোনো এক জানা বা অজানা কারণে হঠাৎ করে আমাদেরকে অধিকাংশকে বাদ দিয়ে, কি কারণে বাদ দেওয়া হলো এই বিষয়গুলো আমরা জানি না। আস্তে আস্তে গিয়ে দেখা গেল কোথাও রাজনৈতিক স্বার্থ, কোথাও ব্যক্তি স্বার্থ, সমস্ত কিছু মিলে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। একবারের জন্য আমাদেরকে ডাকা হয়নি। এবং বিশেষ করে আগরতলা প্রেস ক্লাব নির্বাচনের প্রাক মুহূর্তে
যাদেরকে ডাকা হয়নি, যারা আগরতলা প্রেস ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা, যা সংবাদ মাধ্যমের সাথে, এই রাজ্যের মানুষের সাথে কোনোভাবে সঙ্গতিপূর্ণ না। টার্গেট ছিল প্রেস ক্লাবটাকে দখল করা। যদিও এই ধরনের টার্গেটগুলো হচ্ছে, বা যেই ধরনের মুভমেন্টের কথা বলছে, এইগুলো হচ্ছে হাতিকা দেখানেওয়ালা দাঁত। হাতির দেখানোওয়ালা দাঁত হচ্ছে একটা, বাইরে দিয়ে বেরিয়ে থাকে, আর খানেওয়ালা দাঁত কিন্তু আরেকটা। কিন্তু সংবাদ জগতের অনেক সিনিয়র মানুষ ওইদিকে আছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে তাদের কথা আমরা বলি, তাদেরকে অসম্মানিত করতে চাই না, কিন্তু বারংবার নানাবিধ কুশব্দ ইউজ করে আমাদেরকে অপমানিত, অসম্মানিত করছে প্রতিদিন আমাদের সিনিয়ররা একাংশে। আমরা তাদের বিরুদ্ধে একটাও অসম্মানজনক কথা আমরা ব্যবহার করিনি। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দেখলাম সংবাদ জগতের মুভমেন্টটা রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থে চলে যাচ্ছে, তখন দাঁড়িয়ে বাধ্য হয়ে আমরা এফডিপিএমসি করি আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনের আগে। আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনের আগে এফডিপিএমসি মানে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি, আমরা নির্বাচনের স্লোগান দিয়েছিলাম। আমরা একবারও বলিনি প্রণব সরকারকে ভোট দিন, আমাদের প্যানেলের যারা যারা আছে তাদেরকে ভোট দিন, দেবব্রত চক্রবর্তীকে ভোট দিন, রমাকান্তকে ভোট দিন, আমরা একবারও বলি, বা যারা যারা আছে। আমরা বলেছি বিপদে যাদের সাথে পাই ভোটটা তারে দেব ভাই। সিম্পল একটা স্লোগান। ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের মধ্যে একটা সিংহভাগ অংশ হচ্ছে আগরতলা প্রেস ক্লাবের ভোটার। মূলত আগরতলায় থাকেন 288 জন, এর মধ্যে 284 জন ভোটদান করেছেন এবং তার মধ্যে মেজরিটি ফোরামের পক্ষে ভোট দিয়েছেন। প্রেস ক্লাবটা এফডিপিএমসির প্যানেলের দখলে গেছে। আমাদের খুব ইচ্ছে ছিল না যে প্রেস ক্লাবের ইলেকশনের পরেও এই সংগঠনটা এগিয়ে নিয়ে যাব, কিন্তু সারা রাজ্য থেকে যেভাবে রিকোয়েস্ট গুলো আসতে শুরু করেছে যে না, এ রাজ্যের সাংবাদিকদের ম্যান্ডেট হচ্ছে এফডিপিএমসির পক্ষে, আগরতলা প্রেস ক্লাব ইলেকশন হচ্ছে তার প্রমাণ। সুতরাং রাজ্য ভিত্তিক সংগঠন তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, একটা রাজ্য সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্যব্যাপী সংগঠনটার বিস্তার ঘটাবো। এবার সংগঠন করতে গেলে মুখে মুখে তো সংগঠন হয় না, বা একটা রাজ্য সম্মেলন করলাম, এখানে এসে আমি দুটো কথা বললাম, আপনি দুটো কথা বললেন, তিনি দুটো কথা বললেন, এভাবে তো সম্মেলন হয় না, এখানে শেষ হয়। একটা সংগঠন চলে নির্দিষ্ট কর্মসূচি, কর্মনীতির মাধ্যমে। যেই কর্মনীতি তার গঠনতন্ত্রে লেখা থাকে। আমরা গঠনতন্ত্র, তার কপি প্রত্যেক জেলায় সবার কাছে অনেকগুলো পেজ, এই গঠনতন্ত্রের কপি প্রত্যেক জেলায় 10টি করে আমরা দিয়ে দিয়েছে, বা জানি যদি কেউ না পেয়ে থাকেন নিয়ে নেবেন। গঠনতন্ত্রটা আজকেই আমরা ফাইনাল করব বিষয়টা এমন না। এখান থেকে একটা আজকের সম্মেলন থেকে গঠনতন্ত্র এটাকে ঠিকঠাক করার জন্য, পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য একটা কমিটি তৈরি হবে। এই কমিটি আপনাদের পরামর্শগুলো সম্মেলন মঞ্চেও আসতে পারে, পরেও আসতে পারে। এরপর জেলা সম্মেলন হবে অ্যাজ পার কনস্টিটিউশন আওয়ার। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেকটা জেলায় সম্মেলন হবে। সেই সম্মেলনেও আপনারা গঠনতন্ত্র নিয়ে
আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন। তারপর উইদিন নেক্সট 6 মান্থ আমাদের এই টিম গঠনতন্ত্রের পূর্ণাঙ্গ চেহারা দেবে। আজকে বিকেলের মধ্যে এই সম্মেলন শেষ করতে হবে আমাদের। এই কারণে যতখানি বলা প্রয়োজন ঠিক ততখানি বলছি। প্রত্যেকটা জেলা থেকে আলোচনা করতে আসতে হবে। 5 মিনিট করে সময় পাবে প্রত্যেকটা জেলা। পশ্চিম জেলায় সাংবাদিক সংখ্যা বেশি, হয়তো তাদের জন্য 9 মিনিট থাকবে। আলোচনা করবেন, সবার আলোচনা আমাদের গেস্টরা রয়েছেন। সুতরাং গঠনতন্ত্র শুধু রিডিং পড়লে হাফ অ্যান আওয়ার সময় লাগবে। গঠনতন্ত্র সম্পর্কে শুধুমাত্র পলিসিটা বলি। সম্পূর্ণভাবে অরাজনৈতিক সাংবাদিক সংগঠন, সংবাদকর্মী সংগঠন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই সংগঠন কাজ করবে। সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চাপিয়ে দিলাম কোনো বিষয়, এরকম হবে না। এই সংগঠনের মেম্বাররা যা ঠিক করবে তার প্রেক্ষিতেই সংগঠন চলবে, তার প্রেক্ষিতেই কমিটি তৈরি হবে, তার প্রেক্ষিতেই কর্মসূচি তৈরি হবে, তার প্রেক্ষিতেই আন্দোলন তৈরি হবে। গঠনতন্ত্রে মূলত এই জায়গাগুলো আছে। এবার প্রথম সম্মেলন, মূলত রাজ্য সম্মেলনের আগে জেলা সম্মেলন হবে, কিন্তু যেহেতু এবার প্রথম, আমরা রাজ্য সম্মেলনের পর জেলা সম্মেলন করব প্রথমবারের জন্য। এবার এই সম্মেলন মূলত কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে, কোন পরিপ্রেক্ষিতে আমরা এই সংগঠনটা করলাম, সংগঠনটা কি চায় এটা আপনাদের বললাম। কি চায় মানে গঠনতন্ত্রে কি আছে তার এট এ গ্ল্যান্স, ইন নাটশেল আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার রইল প্রতিবেদন। প্রতিবেদনের কপি সম্ভবত সবার হাতে দেওয়া আছে। রিডিং পড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, জানেন সবাই। খুব সংক্ষেপে আর 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ করব। জানেন সবাই, সমাজ সভ্যতা যত এগিয়ে যাচ্ছে, যত ক্রমবিকাশ হচ্ছে, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের কাঠামো তত উন্নত হচ্ছে। আর যতই উন্নত হচ্ছে ততই মানুষের মধ্যে, জনগণের মধ্যে নাগরিকতা বোধ, স্বাধীনতা বোধ, সার্বভৌমত্বের বোধ প্রকট হচ্ছে। আর সংবাদ মাধ্যম হচ্ছে এমন একটা মাধ্যম রাষ্ট্র এবং জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে। এই কথাগুলো বিস্তৃতভাবে প্রতিবেদনে লেখা আছে। পরে দিন যত যাচ্ছে আমরা বলি সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ আমরা কি প্রথম বললাম? আজকে থেকে 250 বছর আগে একজন আইরিশ দার্শনিক এডমন্ড বার্গ, নাম হয়তো অনেকেই শুনেছেন, জানেন হয়তো ওনার সম্পর্কে, যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি, ওনার অনেকগুলো বিখ্যাত কোটেশন আছে। যেখান থেকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এই জায়গাটা এসছে, সেই জায়গাটা বলছে। এডমন্ড বার্গ বিশ্বসেরা দার্শনিকদের মধ্যে অন্যতম। ওনার বিখ্যাত একটি কোটেশন,
There are 3 estates in parliament. সংসদে 3টা স্তম্ভ আছে। But in the reporters gallery under সাংবাদিকদের গ্যালারিটা দেখুন, আমি বলছি না, অ্যাডভান্স বার বলছে। There sits 4th estate, সেখানে বসে আছে 4th স্তম্ভ। Which is more important than far they all. আমার কথা না, অ্যাডভান্স বার্গের কথা, যেই কথা থেকে গোটা বিশ্ব জানে গণতন্ত্রের যে 3টা স্তম্ভ, সেই 3টা স্তম্ভ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংবাদ মাধ্যম। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে, যতই সমাজ এগিয়েছে, যতই গণতন্ত্র এগিয়েছে, যতই রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হয়েছে, ততই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছে। 75 সালের ঘটনা আমরা জানি। জরুরি অবস্থার সময় সংবাদ মাধ্যমের কালো টুটি টিপে ধরা হয়েছিল। সম্প্রতি অতীতের ঘটনা আমরা জানি। ড্যানিয়েল পল, জেদে, গৌরী লঙ্কেশদের হত্যাকাণ্ড। আমরা জানি আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যে সুদীপ শান্তনু হত্যাকাণ্ড। আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে আমরা মনে করি, সাংবাদিকরা স্বচ্ছন্দে আছেন আমরা মনে করি। আজকেও ক্যামেরা দিয়ে রাস্তায় খুললেই, মাঠে ময়দানে ক্যামেরা খুললেই কিছু রাজনৈতিক মদত, কিছু মাফিয়া গ্যাং রক্তচক্ষু দিয়ে শাসায় আমাদের। আজকের প্রতিবেদনে অ্যাজ পার কনস্টিটিউশন আমরা প্রথমে রাজ্য কেন্দ্রে এবং জেলা সম্মেলনগুলোতে জেলাতে জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট আলাদা করে গঠন করব। যেখানে সাংবাদিকরা আক্রান্ত হবে সেই টিমকে সাথে সেই টিম অন্যান্যদের সাথে নিয়ে ছুটে যাবে। যারা আক্রমণকারী তাদেরকে কঠোর শাস্তি বিধানের জন্য প্রশাসনের কাছে আর্জি জানাবে, মুভমেন্ট তৈরি করবে। ছাড়া হবে না যারা সাংবাদিকদের উপর আক্রমণ সংগঠিত করবে, তাদেরকে 1 চুল পরিমাণ জমি আমরা আজকে থেকে ছাড়ব। এবং আমাদের এই কথাটা যে বাস্তবসম্মত কথা, আমরা যা বলি তা করি, তার প্রমাণ হচ্ছে ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত যেখানে যেখানে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, আমরা এই ফোরামের নেতৃবৃন্দ, ফোরামের টিম, তখন ফোরাম নামে অভিহিত ছিল না, সবাই মিলে আমরা ছুটে গেছি। যারা ধর্মনগরে আছেন আপনারা জানেন, ধর্মনগরের সাংবাদিক যখন আক্রান্ত হয়েছিল তখন আমরা ছুটে গিয়েছিলাম। কৈলাসহরে যারা আছেন জামাল ভাইরা জানেন, কৈলাসহরে যখন ইলেকট্রিক অফিসে আক্রমণ হয়েছে, সামনে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছিল, আমরা ছুটে গিয়েছিলাম। সাবরুমে যখন সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছিল আমরা ছুটে গিয়েছিলাম। বিলোনিয়াতে আমরা ছুটে গিয়েছিলাম। উদয়পুরে আমরা ছুটে গিয়েছিলাম। বিশালগড়ে আমরা ছুটে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে, একদিন খোয়াইতে আক্রমণ ঘটেছে, একই দিনে সাদেক মিয়ার উপর সোনামেরাতে আক্রমণ ঘটেছে, ড্রাগ পেডেলার্সরা আক্রমণ করেছে। আমরা খোয়াই থেকে ডাইরেক্ট সোনামেরা চলে গেছি। রাত্রি 12:30 পৌনে 1টা নাগাদ সোনামেরা থেকে আমরা বের করেছি। সুতরাং
ইতিহাস প্রমাণ করে আমরাই পাশে দাঁড়াই। আমরা শুধু বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকি না, আমরাই গিয়ে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়াই। এটাই ইতিহাস। এই ইতিহাসকে ভর করে আমরা আজকে এই জায়গাটা হলফ করে বলতে পারি, জার্নালিস্ট প্রোটেকশন টিম রাজ্যের প্রত্যেকটা জেলায় গঠিত হবে, রাজ্য কেন্দ্রে গঠিত হবে। যেখানেই সাংবাদিকরা আক্রান্ত হবে, ছুটে যাবে এই জার্নালিস্ট প্রোটেকশন টিম। আমরা শুধু আক্রান্ত হব এরকম তো না ঘটনা, শুধু সার্বিকভাবে আমাদের যে মেধাগত বিষয় আছে, বৌদ্ধিক সত্তা আছে, সেই সত্তার বিকশিত করা দরকার, বিকাশ করা দরকার, উৎকর্ষ বৃদ্ধি করা দরকার। আজকের এই প্রতিবেদনে লেখা আছে আমরা রাজ্য কেন্দ্রে বৌদ্ধিক বিকাশ টিম গঠন করব, যারা আজকের সম্মেলন থেকেই বৌদ্ধিক বিকাশ টিম গঠন হবে, যারা সারা রাজ্যের সাংবাদিকদের সাংবাদিকতা, সংবাদ কিভাবে করতে হয় সবাই জানে, তারপরে নিজেদের মধ্যে আলোচনা করে, যাকে স্টাডি সার্কেল নাম দিচ্ছে, সেই প্ল্যানিং গুলো করবে, ওয়ার্কশপ করবে, রাজ্য সরকারের সাথে সাংগঠনিক উদ্যোগে ওয়ার্কশপ করবে। এবং এটা ধারাবাহিক, এটা কথার কথা না, আমরা ধারাবাহিকভাবে করবো। এটা বৌদ্ধিক বিকাশ টিম গঠিত হবে আজকের সময়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা বা নিজেরা অসুস্থ হয়ে বা পরিবারের কেউ কোনো অসুস্থ মানুষকে নিয়ে আগরতলায় আসেন চিকিৎসা করা। আগরতলায় এসে ব্যক্তিগত উদ্যোগে কখনো প্রণব সরকার, কখনো অমোক, কখন সরজিৎ পাল, কখন তাদেরকে বা অন্যদেরকেও ব্যক্তিগত উদ্যোগে বলে আমরা প্রথমবারের মতো সারা রাজ্যের সাংবাদিক, আগরতলা শহর কি আগরতলা শহরের বাইরে, ধর্মনগর থেকে সাবলো, আগরতলা শহরে যারা নিজেদের চিকিৎসা বা পরিবারের চিকিৎসার জন্য আগরতলা শহরে আসবেন, তাদেরকে জিবি হাসপাতাল হোক, আইজিএম হোক, টিএমসি হোক, কিংবা প্রাইভেট ডাক্তার দেখানোর বিষয় হোক, তাদেরকে সহায়তা করার জন্য আমরা আজকের সম্মেলন থেকে কুইক হেলথ কেয়ার টিম গঠন করব। কুইক হেলথ কেয়ার টিম শুধু রাজ্য কেন্দ্রে না, জেলাতে জেলাতেও গঠিত হবে কুইক হেলথ কেয়ার টিম, সাংবাদিকদের কাছে এই ফ্যাসিলিটিটা তুলে দেওয়ার জন্য। এবং আমাদের কাছে আসার খবর হচ্ছে, তার আগে বলে নেই, গত পরশুদিন যখন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আগরতলার টিম, যে এটা আমরা করব, কাদের কাদেরকে রাখা যায়, ঠিক এই সময় খোয়াইয়ের আশিস চক্রবর্তী তার বাবাকে নিয়ে জিবি হসপিটালে ঢুকছেন, স্ট্রোক করেছে। খোয়াইয়ের শেখর ফোন করে বলে, মিটিং ছেড়ে আমাদের এই টিম ছুটে গেছে জিবি হসপিটালে। আজকে সকাল পর্যন্ত প্রত্যেকটা ট্রিটমেন্ট আইসিইউতে দেওয়া, ডাক্তারের সাথে কথা বলা, প্যাথোলজিক্যাল টেস্টগুলোকে তাড়াতাড়ি করিয়ে আনা, সেগুলো নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করা আমাদের টিম করেছে। বরাবরই করে থাকে। এবার একটা সাংগঠনিক উদ্যোগে কুইক হেলথ কেয়ার টিম এই কাজটা করবে। এবং আজকে সকালে কুইক হেলথ কেয়ার টিমের অন্যতম সদস্য চুনিদেব, সে আমাকে ইনফর্ম করলো যে তারা অল ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশনের সাথে, গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছেন। সেই এটিসি দিয়ে তারা
আগরতলা শহরের কয়েকজন ডাক্তার সিলেক্ট করে দেবেন, সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবার তাদের কাছে যদি প্রাইভেট দেখান তাহলে তারা ভিজিটটাও নেবেন না। এই ধরনের পরিকল্পনা নিয়ে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি এগিয়ে চলছে। আমরা যে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে আমাদের প্রতিবেদনে রেখেছি, ত্রিপুরা ভাষাগত দিক দিয়ে একটা বিশেষ অবস্থানে বিরাজ করছে, আপনারা সবাই জানেন। আমরা যারা ককবরক ভাষা জানি না, যখন এখানেও আজকে রেকর্ড সংখ্যক ককবরক ভাষাভাষী জার্নালিস্টরা বা সংবাদকর্মীরা এই সম্মেলন মঞ্চে উপস্থিত আছে, এবং এটা আমাদের দুর্ভাগ্য, আমরা যেমন ভাবে বাংলায় কথা বলি ওনারাও বাংলায় কথা বলেন, আমরা কিন্তু ককবরকে কথা বলতে পারি না। এই লজ্জা কিন্তু আমাদের করে করে খাওয়া উচিত। এফডিপিএমসি নিউ ইনিশিয়েটিভ নিচ্ছে এই মিডিয়া এরাতে যারা অককবরক ভাষাভাষী জার্নালিস্ট আছে তাদেরকে পালা করে ক্রমান্বয়ে ককবরক ভাষার প্রাথমিক জ্ঞান, যাতে আমরা গিয়ে ফিল্ডে গিয়ে সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে ককবরক ভাষাভাষী মানুষদের সাথে তার ভাষায় ন্যূনতম কথাটা বলে বা তার ভাষাটা ন্যূনতম ভাবে হলেও বুঝে তার মনের যন্ত্রণাটা, তার মনের ব্যথাটা আমরা বুঝতে পারি এবং সংবাদ আকারে প্রকাশ করতে পারি। এটা আমাদের নিউ ইনিশিয়েটিভ, ককবরক ভাষা শিক্ষা। মূলত এই বিষয়গুলোই আমাদের প্রতিবেদনে আছে। আমরা আশা করি আজকের সম্মেলন রাজ্যের বরেণ্য সাংবাদিকরা, ভূপেন দত্ত ভৌমিক থেকে শুরু করে যারা এই রাজ্যের সংবাদ জগতের ইতিহাসে দাগ রেখে গেছেন, তাদের ধারাবাহিকতাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারবে এই সম্মেলন।